আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনে হয়তো তোমাদের অনেকেরই মনে হবে এটা কোনো সিনেমার গল্প, কিন্তু আমি আজও শপথ করে বলতে পারি সেদিন রাতে আমি যা দেখেছিলাম সেটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এখনো মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার কানে সেই মেয়েটার হাসির শব্দ ভেসে আসে, আর জানালার বাইরে তাকাতে গেলেই মনে হয় অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে। আমার নাম রাহুল। ঘটনাটা ঘটেছিল আমাদের গ্রামের বাড়িতে। জায়গাটার নাম ছিল কালীপুর। খুব ছোট্ট একটা গ্রাম, চারদিকে বাঁশঝাড়, পুরনো মাটির বাড়ি, পুকুর আর জঙ্গল। দিনের বেলায় গ্রামটা যতটা শান্ত লাগত, রাত নামের পর ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। ছোটবেলা থেকেই আমি শুনতাম আমাদের গ্রামের পশ্চিম দিকে একটা পুরনো জায়গা আছে যেটাকে সবাই ডাইনির আগমন বলে ডাকত। জায়গাটা একসময় নাকি একটা তান্ত্রিকের আখাড়া ছিল। গ্রামের লোকজন বলতে সেখানে বহু বছর আগে এক মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, কারণ সবাই বিশ্বাস করত সে ডাইনি। তারপর থেকেই নাকি মাঝে মধ্যে রাতের দিকে ওখানে একটা লাল শাড়ি পরা মহিলাকে দেখা যায়। আমি এসব গল্পে কখনো বিশ্বাস করতাম না, কিন্তু সেদিনের পর আমার পুরো জীবন বদলে যায়। ঘটনাটা দুর্গাপুজোর সময়ের। আমি তখন কলেজে পড়ি। অনেক দিন পরে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যার পর গ্রামের কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। তখনই ওরা আবার সেই ডাইনির আগমন জায়গাটার কথা তুলল। আমার বন্ধু শুভ বলল, আজও নাকি কাল রাতে ওকে দেখা গেছে। আমি হেসে বললাম, তোরা এখনো এসব বিশ্বাস করিস? শুভ গম্ভীর মুখে বলল, বিশ্বাস না করে উপায় আছে। গত বছর রতন কাকা রাতে ওদিক দিয়ে ফিরছিল। পরদিন সকালেই ওকে রাস্তার ধারে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আমি বললাম, তারপর? জ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বলেছিল, লাল শাড়ি পরা একটা মেয়ে ওর নাম ধরে ডাকছিল। ওদের কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কিন্তু আমি তখনও ব্যাপারটাকে সিরিয়াসলি নেইনি। বরং ঠিক করলাম সেই জায়গাটা একবার নিজে গিয়ে দেখে আসব। রাত তখন প্রায় 11:30। গ্রামের রাস্তা একদম ফাঁকা। দূরে কোথাও কুকুর ডাকছিল। আকাশে বড় একটা চাঁদ উঠেছিল, কিন্তু চারপাশে এমন অদ্ভুত অন্ধকার ছিল যেন আলোটাও পুরোপুরি পৌঁছাতে পারছে না। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে পশ্চিম দিকের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। রাস্তার দুপাশে বাঁশঝাড়, বাতাসে বাঁশগুলো নড়ছিল আর কেমন একটা শোঁ শোঁ শব্দ হচ্ছিল। কিছু দূর যাওয়ার পর একটা পুরনো মন্দির দেখতে পেলাম। মন্দিরটা ভাঙাচোরা, দেওয়ালে লাল রং দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন আঁকা, আর ঠিক পাশেই একটা বড় বটগাছ। গাছটার নিচে কয়েকটা মাটির প্রদীপ জ্বলছিল। আমি অবাক হয়ে গেলাম, এত রাতে এখানে প্রদীপ জ্বলছে কেন? ঠিক তখনই হঠাৎ কানের কাছে খুব আস্তে একটা গলা শুনলাম, এত রাতে এখানে কেন এসেছ? আমি চমকে পিছনে তাকালাম। কেউ নেই, চারপাশ একদম ফাঁকা। আমি ভাবলাম হয়তো মনের ভুল। আবার সামনে এগোতে শুরু করলাম। তারপরই প্রথম অদ্ভুত জিনিসটা দেখলাম। মাটিতে ভেজা পায়ের ছাপ, একটা মহিলার পায়ের ছাপ, যেন কেউ একটু আগেই খালি পায়ে হেঁটে গেছে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। আমার বুকের ভিতরটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। তবু কৌতূহলবশত আমি পায়ের ছাপগুলো অনুসরণ করতে লাগলাম। সেগুলো আমাকে নিয়ে গেল মন্দিরের পিছনের দিকে। ওখানে একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো ভাঙা ঘর ছিল। দরজাটা আধো খোলা, ভিতর থেকে ধোঁয়ার গন্ধ আসছিল। আমি ধীরে ধীরে দরজার কাছে গেলাম, আর তারপর যেটা দেখলাম সেটা দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। ঘরের ভিতরে মাটির ওপর লাল রং দিয়ে একটা বড় বৃত্ত আঁকা। চারপাশে মোমবাতি জ্বলছে, আর ঠিক মাঝখানে একটা পুতুল পড়ে আছে। পুতুলটার গলায় লাল সুতো বাঁধা ছিল। চোখ দুটো কালো কালি দিয়ে ঘষে দেওয়া।
আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ পিছন থেকে দরজাটা ধপ করে বন্ধ হয়ে গে আমি চমকে উঠলাম। ঘরের ভিতর তখন একদম নিস্তব্ধ। তারপর খুব আস্তে একটা হাসির শব্দ ভেসে এল। খিলখিল, একটা মেয়ের হাসি। আমার বুক ধুকপুক করতে লাগলো। আমি দ্রুত দরজা খুলতে গেলাম, কিন্তু দরজাটা যেন বাইরে থেকে কেউ চেপে ধরে রেখেছে। ঠিক তখনই অনুভব করলাম ঘরের ভিতরের তাপমাত্রা হঠাৎ অনেক কমে গেছে। নিঃশ্বাস ফেলতেই ধোঁয়ার মতো বেরোচ্ছিল। তারপর খুব আস্তে একটা গলা, আমাকে দেখতে এসেছ। আমি স্থির হয়ে গেলাম। গলাটা ঠিক আমার পিছন থেকে এসেছিল। ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর তারপর ঘরের এক কোণায় একটা মহিলা দাঁড়িয়েছিল। লাল শাড়ি, লম্বা চুল, মুখটা নিচু। ওর হাতে একটা ঝুড়ি। ঝুড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমি কয়েক সেকেন্ড নড়তেই পারিনি। তারপর হঠাৎ ও ধীরে ধীরে মাথা তুলল, আর আমি চিৎকার করে উঠলাম, কারণ ওর চোখ দুটো পুরো কালো, একদম কালো, আর ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। আমি পাগলের মতো দরজায় ধাক্কা মারতে লাগলাম। ঠিক তখনই দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমি এক মুহূর্ত দাঁড়াইনি, দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। পিছনে তখনও শুনতে পাচ্ছিলাম সেই হাসি। খিলখিল, খিলখিল। মনে হচ্ছিল ও আমার খুব কাছেই আছে। আমি দৌড়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ঢুকে হাঁপাতে হাঁপাতে সব ঘটনা ঠাকুমাকে বললাম। আমার কথা শুনে ওনার মুখ সাদা হয়ে গেল। উনি কাপা গলায় বললেন, তুই ওকে দেখেছি? আমি বললাম, ওটা কে ছিল? ঠাকুমা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, আজ থেকে অনেক বছর আগে এই গ্রামে নীলিমা নামে এক মহিলা থাকত। ও ভেষজ ওষুধ জানত, গ্রামের অসুস্থ মানুষদের সাহায্য করত। কিন্তু একসময় গ্রামের কয়েকটা লোক ওকে ডাইনি বলে ছড়িয়ে দেয়। আমি চুপচাপ শুনছিলাম। তারপর এক রাতে গ্রামের লোকজন ওকে ধরে ওই মন্দিরের পাশে আগুনে পুড়িয়ে মারে। আমার শরীর কেঁপে উঠল। ঠাকুমা নিচু গলায় বলেন, মরার আগে নীলিমা নাকি বলেছিল ও একদিন ফিরে আসবে। ঘরের ভিতর হঠাৎ ঠান্ডা বাতাস বইল। আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। ঠিক তখনই বাইরে থেকে খুব আস্তে একটা শব্দ এলো, ঠক ঠক ঠক। কেউ সদর দরজায় টোকা মারছে। রাত তখন প্রায় 1টা। এত রাতে কে আসবে? ঠাকুমা ভয়ে আমার হাত চেপে ধরলেন। আবার শব্দটা এলো, এইবার একটু জোরে, ঠক ঠক ঠক। তারপর খুব আস্তে একটা মেয়ের গলা, দরজা খোলো। আমার বুকের ভিতরটা হিম হয়ে গেল, কারণ গলাটা একদম সেই একই গলা। আমি ধীরে ধীরে দরজার দিকে তাকালাম, আর তখনই দেখলাম দরজার নিচে দিয়ে ধোয়া ঘরের ভিতরে ঢুকছে। পচা গন্ধ, ওর গন্ধ। ঠাকুমা কাঁপতে কাঁপতে জপ করতে লাগলেন। হঠাৎ বাইরে থেকে বিকট হাসির শব্দ ভেসে এলো। খিলখিল খিলখিল। পুরো বাড়ি যেন কেঁপে উঠল। আমি ভয়ে জমে গিয়েছিলাম। ঠিক তখনই হঠাৎ সব শব্দ থেমে গেল। একদম নিস্তব্ধতা। কয়েক সেকেন্ড পরে সাহস করে আমি জানলার ফাঁক দিয়ে বাইরে তাকালাম, আর যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। আমাদের উঠোনের মাঝখানে সেই লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়েছিল। চাঁদের আলোয় ওর মুখ দেখা যাচ্ছিল। পুরো মুখ পোড়া, চামড়া ঝুলে পড়েছে, কিন্তু চোখ দুটো পুরো কালো। ও ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে হাসল। তারপর হাত তুলে ইশারা করল, যেন আমাকে বাইরে ডাকছে। ঠিক তখনই পুরো বাড়ির লাইট একসাথে নিভে গেল, আর অন্ধকারের মধ্যে আমি শুনতে পেলাম, তুই এখন আমার। পুরো বাড়ির লাইট একসাথে নিভে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। চারপাশে শুধু ঘন অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যেই ঠান্ডা একটা গন্ধ ছড়িয়ে পড়ছিল, পোড়া মাংসের গন্ধ। আমার বুকের ভিতরটা এত জোরে ধুকপুক করছিল
যে মনে হচ্ছিল এখনই হার্ট বন্ধ হয়ে যাবে। ঠাকুমা কাঁপতে কাঁপতে জপ করছিলেন। আমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই আবার সেই গলাটা শুনতে পেলাম, বাইরে আয়। গলাটা এবার খুব কাছে, একদম দরজার ওপাশে। তারপর ধীরে ধীরে দরজায় নখ ঘষার শব্দ শুরু হলো। খরররর খরররর। মনে হচ্ছিল কেউ ধারালো নখ দিয়ে কাঠ কেটে ফেলছে। আমি ভয়ে দরজার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ বিদ্যুৎ চমকালো। 1 সেকেন্ডের জন্য পুরো উঠোন আলোকিত হয়ে উঠল। আর সেই আলোতেই আমি দেখলাম দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। লাল শাড়ি, লম্বা চুল, মাথাটা অস্বাভাবিকভাবে একদিকে বাঁকা। বিদ্যুৎ চলে যেতেই আবার সব অন্ধকার। আমি হাঁপাতে লাগলাম। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে কেঁপে উঠতে শুরু করো। ধাপ ধাপ ধাপ। মনে হচ্ছিল বাইরে কেউ মাথা দিয়ে দরজায় ধাক্কা মারছে। ঠাকুমা হঠাৎ আমার হাত শক্ত করে ধরে বললেন, ওকে ভিতরে আসতে দিবি না। আমি কাঁপা গলায় বললাম, ওটা কি? ঠাকুমা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর নিচু গলায় বললেন, ও আর মানুষ নেই। এরপর উনি যেটা বললেন সেটা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। নীলিমাকে যেদিন পুড়িয়ে মারা হয়েছিল সেদিন গ্রামের কয়েকজন মানুষ ওর ছোট মেয়েটাকেও মেরে ফেলেছিল, কারণ সবাই ভাবতে ওর মধ্যেও ডাইনির শক্তি আছে। আমি হতভম্ব হয়ে গেলাম। কি? ঠাকুমার চোখ ভিজে উঠল। ওই রাতের পর থেকেই গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। যারা নীলিমাকে মেরেছিল তাদের একে একে মৃত্যু হয়। কেউ পুকুরে ডুবে মারা যায়, কেউ আগুনে পুড়ে যায়, আর কেউ নাকি নিজের ঘরের ভিতর থেকে ওধায় হয়ে যায়। ঠিক তখনই বাইরে থেকে আবার সেই হাসির শব্দ ভেসে এলো, খিলখিল। এইবার মনে হচ্ছিল পুরো উঠোন জুড়ে প্রতিধ্বনি হচ্ছে। আমি সাহস করে জানলার ফাঁক দিয়ে আবার বাইরে তাকালাম, কিন্তু উঠোন ফাঁকা। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার কানের পাশে খুব আস্তে একটা গলা শুনতে পেলাম, আমাকে খুঁজছো? আমি চিৎকার করে পিছনে ঘুরলাম, আর তারপর যা দেখলাম সেটা দেখে আমার শরীর অবশ হয়ে গেলে। ঘরের এক কোণায় সেই মহিলাটা দাঁড়িয়েছিল। মানে, ও ঘরের ভিতরে ঢুকে পড়েছে। কিভাবে? দরজা তো বন্ধ ছিল। ও ধীরে ধীরে মাথা তুলল। চাঁদের আলোয় ওর পোড়া মুখটা দেখা যাচ্ছিল। চোখের জায়গায় শুধু কালো গর্ত, ঠোঁটের কোণ দিয়ে কালো রক্ত ঝরছে। আমার পা যেন মাটিতে আটকে গিয়েছিল। ও ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগল। থক থক থক। ওর পায়ের শব্দটা অস্বাভাবিক ভারী ছিল। মনে হচ্ছিল পুরো বাড়িটা কেঁপে উঠছে। ঠাকুমা তখন হঠাৎ একটা লোহার তাবিজ ওর দিকে ছুঁড়ে মারলেন। পরের মুহূর্তেই বিকট চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল। নীলিমার শরীর থেকে ধোঁয়ার মতো কালো কিছু বেরোতে লাগল, আর তারপরও হঠাৎ মিলিয়ে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লাম। ঠাকুমা কাঁপা গলায় বললেন, ও তোকে ছাড়বে না। আমি বললাম, কেন? ঠাকুমা নিচু গলায় বললেন, কারণ তুই ওর জায়গায় গিয়েছিলি। ও এখন তোকে চিহ্নিত করেছে। আমার বুক ধক করে উঠল। সেই রাতের পর থেকে আমার জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করল। পরদিন সকালেই আমি বাড়ির উঠোনে কিছু একটা দেখে জমে গেলাম। মাটিতে ভেজা পায়ের ছাপ, একটা মহিলার। সেগুলো সোজা এসে থেমেছে আমার ঘরের জানালার সামনে, আর জানালার কাঠে নখ দিয়ে আঁচড় কাটা 4টে লম্বা দাগ। আমি তখনই ঠিক করলাম আর এক মুহূর্ত এই গ্রামে থাকব না। কিন্তু ঠাকুমা বললেন, এখন গেলে লাভ হবে না, ও তোর সঙ্গে চলে যাবে। আমি ভয়ে চুপ করে গেলাম। সেদিন বিকেলে গ্রামের পুরনো এক ওঝাকে ডাকা হলো। উনার নাম ছিল তারানাথ। খুব বয়স্ক মানুষ, চোখ দুটো কেমন যেন অদ্ভুত। উনি বাড়িতে ঢুকেই থেমে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, ও তোকে দেখে ফেলেছে। আমার গা কাঁটা দিয়ে উঠল। উনি একটা ছোট্ট থলি থেকে সিন্দুর আর কালো ধুলো বের করে উঠোনে ছড়াতে লাগলেন।
তারপর ধীরে ধীরে বললেন, আজ রাতটা খুব খারাপ যাবে। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। রাত নামতেই পুরো গ্রাম কেমন যেন অস্বাভাবিক নিস্তব্ধ হয়ে গেল। কুকুরের ডাক নেই, ঝিনঝি পকার শব্দ নেই, কিছুই না। মনে হচ্ছিল পুরো গ্রাম নিঃশ্বাস বন্ধ করে আছে। তারানাথ ওঝা বাড়ির চারপাশে মন্ত্র পড়ে কিছু দড়ি বেঁধে দিলেন। তারপর বললেন, যাই হোক, কেউ বাইরে যাবি না। রাত তখন প্রায় 12টা। হঠাৎ দূরে কোথাও থেকে মহিলাদের কান্নার শব্দ ভেসে এলো। একসাথে অনেকগুলো গলা। উ উ। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। শব্দটা ধীরে ধীরে কাছে আসছিল। তারপর হঠাৎ সদর দরজায় প্রচণ্ড ধাক্কা পড়ল। ধাম! পুরো বাড়ি কেঁপে উঠল। মামি চিৎকার করে উঠলেন। আবার ধাক্কা। ধাম ধাম। মনে হচ্ছিল দরজাটা এখনই ভেঙে যাবে। তারানাথ ওঝা মন্ত্র পড়তে শুরু করলেন। ঠিক তখনই বাইরে থেকে একটা বাচ্চা মেয়ের গলা ভেসে এল। মা, দরজা খোলো। আমার বুক কেঁপে উঠল। তারপর মহিলার গলা, ওকে বাঁচাও। গলাটা শুনে আমার শরীর জমে গেল, কারণ সেটা কান্নার মতো হলেও ভিতরে কেমন একটা রাগ মিশেছিল। হঠাৎ দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঘরের ভিতরে ঢুকতে শুরু করল। তারানাথ ওঝা চিৎকার করে বললেন, পিছিয়ে যা। পরের মুহূর্তেই পুরো ঘরের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম সেই ধোঁয়ার মধ্যে একটা মুখ তৈরি হচ্ছে। পোড়া মুখ, কালো চোখ, নীলিমা। ও ধীরে ধীরে হাসছিল। তারপর হঠাৎ সব লাইট একসাথে জ্বলে উঠল। আর ঠিক তখনই বাড়ির বাইরে থেকে একটা বিকট চিৎকার ভেসে এল। আমরা সবাই দৌড়ে বাইরে বেরোলাম। বেরিয়ে দেখি গ্রামের পশ্চিম দিকের আকাশে আগুনের লাল আভা। কেউ চিৎকার করে বলছিল, মন্দিরে আগুন লেগেছে। আমরা সবাই ছাড়ো। টাটা টাটাত আগে গেলাম। পুরনো সেই মন্দিরটা আগুনে ঝলছিল। চারপাশে গ্রামের লোকজন দাঁড়িয়ে, কেউ কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। আর আগুনের মাঝখানে আমি যেটা দেখলাম সেটা আজও ভুলতে পারিনি। আগুনের ভিতর একটা মহিলা দাঁড়িয়েছিল, লাল শাড়ি, পোড়া মুখ। ও ধীরে ধীরে আমাদের দিকে তাকিয়ে হাসছিল। তারপর ওর পাশেই একটা ছোট্ট মেয়ের অবয়ব দেখা গেল। মেয়েটা কাঁদছিল। আমি হঠাৎ বুঝতে পারলাম ওরা মুক্তি চাইছে। আমি তারানাথ ওঝার দিকে তাকালাম। উনি নিচু গলায় বললেন, ওদের হাড় এখনো মাটির নিচে আছে। যতক্ষণ না সেগুলো সৎকার হচ্ছে ততক্ষণ ওরা শান্তি পাবে না। তারপর গ্রামের কয়েকজন সাহস করে মন্দিরের পিছনের মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ পর কোদাল একটা শক্ত জিনিসে লাগল। মাটি সরাতেই বেরিয়ে এল মানুষের হাড়। ছোট ছোট হাড়ও ছিল, সম্ভবত বাচ্চাটার। চারপাশে সবাই চুপ হয়ে গেল। ঠিক তখনই বাতাস হঠাৎ প্রচণ্ড জোরে বইতে শুরু করল। আগুন আরও বেড়ে গেল। মাঝখান থেকে সেই বিকট হাসি ভেসে এলো। খিলখিল খিলখিল। মনে হচ্ছিল পুরো গ্রাম কেঁপে উঠেছে। হঠাৎ আগুনের ভিতর থেকে নীলিমা বেরিয়ে এলো। এইবার ও আগের চেয়ে অনেক ভয়ঙ্কর। চুলগুলো বাতাসে উঠছে, চোখ দুটো পুরো কালো, মুখের চামড়া গলে পড়ছে। গ্রামের লোকজন চিৎকার করে পালাতে শুরু করল, কিন্তু আমি নড়তেই পারছিলাম না। মনে হচ্ছিল ও শুধু আমার দিকেই তাকিয়ে আছে। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছিল। তারানাথ ওঝা চিৎকার করে মন্ত্র পড়তে লাগলেন, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। ঠিক তখনই ছোট মেয়েটার অবয়বটা নীলিমার সামনে এসে দাঁড়াল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, মা, থামো। পরের মুহূর্তেই সবকিছু থেমে গেল। নীলিমা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। ও ধীরে ধীরে মেয়েটার দিকে তাকাল। আর তারপর প্রথমবার ওর চোখ দিয়ে কালো জলের মতো কিছু পড়াতে লাগল। মনে হচ্ছিল ও কাঁদছে। তারপর ও খুব আস্তে হাত বাড়িয়ে মেয়েটার মাথায় রাখল। আর ঠিক সেই মুহূর্তে চারপাশের আগুন হঠাৎ নিভে গেল।
পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ড পরে চাঁদের আলোয় দেখি নীলিমা আর মেয়েকা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। মিলিয়ে যাওয়ার আগে নীলিমা একবার আমার দিকে তাকাল। এই প্রথম ওর মুখে রাগ ছিল না, শুধু কষ্ট। তারপর ওরা দুজনেই অদৃশ্য হয়ে গেল। সেই রাতের পর আর কখনো গ্রামে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি। পুরনো মন্দিরটাও ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু আজও যখন গ্রামে যাই, রাতে পশ্চিম দিকের হাওয়া বইলে আমার কেমন যেন অস্বস্তি লাগে। কারণ মাঝে মাঝে এখনো মনে হয় বাঁশঝাড়ের অন্ধকারে কেউ দাঁড়িয়ে আছে, লাল শাড়ি পরে, চুপচাপ আমার দিকে তাকিয়ে। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করবে। এরকম আরও সত্যি ভৌতিক ঘটনা নিয়মিত শুনতে পাশে থেকো।